আসসালামু আলাইকুম। গ্রামে ঘুরতে গিয়ে একমাত্র মেয়েকে হারায় আলিয়া এবং রাকা। তবে ভয়ানক ঘটনা তখন শুরু হয় যখন তাদের মেয়েকে কবর দেওয়া হয় ওই গ্রামের মাটিতে। তার কবর থেকে জন্ম নেয় এক ভয়ানক অভিশাপ, যে অভিশাপের সূত্রপাত হয়েছিল আলিয়ার পূর্বপুরুষের হাত ধরে। কি ঘটেছিল অতীতে? কেনই বা এই ছোট্ট মেয়েটির আত্মা মারা যাওয়ার পরও শান্তি পাচ্ছে না? কেনই বা তার লাশ জেগে উঠে গ্রামের মানুষদেরকে একে একে শেষ করে দিচ্ছে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা আলিয়া নামক একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা রাতের বেলা তাদের বাড়ির ফ্রিজ থেকে কিছু একটা বের করছিল। এমন সময় আচমকা পেছন থেকে আওয়াজ হয়ে ওঠে। তার মনে হয় পেছনে হয়তোবা কেউ হাঁটছে, তাই সে চেক করার জন্য ফ্রিজটি বন্ধ করে সেদিকে এগিয়ে যায়। অন্ধকারের মধ্যে এই আওয়াজ শুনে বেশ ঘাবড়ে গিয়েছিল আলিয়া। যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে আসতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে একটা পচং। তবে লাইট জ্বালাতেই সে গায়েব হয়ে যায়, যে কারণে আলিয়া লাইট অফ করে দেখতে যায় এবং ঠিক তখনই পচংটি তার আরও কাছে চলে আসে। ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং দৌড়ে পালাতে আরম্ভ করে। পালানোর সময় সে লক্ষ্য করে তার বাড়ির দরজাটি খোলা। বাইরে গোরস্থানের মতো দেখা যাচ্ছে, যেখান থেকে তার মেয়ে জ্যাসমিন তাকে ডাকছে। ফলে সে অবাক হয়ে সেদিকে এগিয়ে যায়। বাড়ির বাইরে বের হয়ে সে হাঁটতে হাঁটতে একটা গর্তের সামনে চলে আসে, যেটা দেখতে হুবহু একটা কবরের মতো ছিল। কবরের ভেতর থেকে তার মেয়ে তাকে ডাকছিল। মেয়ের এরকম ডাক শুনে কোনো কিছু না ভেবেই আলিয়া ওই কবরে নেমে পড়ে। কবরের ভেতর থেকে তখনও পর্যন্ত আওয়াজ আসছিল। কাঠের নিচ থেকে কেউ যেন বের হওয়ার চেষ্টা করছে। সে ওই কাঠ স্পর্শ করতেই যাবে, ঠিক তখনই একটা ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে এবং তার হাত ধরে বসে। ফলে ভয়ে চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই সব কিছু আলিয়ার স্বপ্নে চলছিল। আর এই মুহূর্তে সে ছিল গাড়িতে বসা। মূলত সে তার হাজবেন্ড রাকা এবং মেয়ে জেসমিনের সাথে তার গ্রামের বাড়ি যাচ্ছিল তার মায়ের সাথে দেখা করার জন্য। এই দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে গেলে তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দেয়। এরই মাঝে তার কাছে কল আসে। অফিস থেকে তার বস তাকে কল দিয়েছিল। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আলিয়া কিছুদিনের ছুটি নিয়েছিল, যেটা জানার পর বস তার উপর ভীষণভাবে ক্ষেপে গিয়েছিল। সে তাকে কাজের প্রেশারের ব্যাপারে বলতে থাকে। আলিয়া বলে সে ফিরে সবটা কমপ্লিট করে দিবে। আমরা বুঝতে পারি কাজের ক্ষেত্রে আলিয়ার উপর বেশ প্রেশার ছিল। তার বস সব সময় তাকে প্রেশারে রাখত, তবে রাকা তাকে সবসময় সাপোর্ট দিয়ে যেত। এখন এরই মাঝে ঘুম ভেঙে যায় জ্যাসমিনের। সে বাবা মাকে জিজ্ঞাসা করে যে সে নানি বাড়ি কখন পৌঁছাবে। সে অনেক বেশি এক্সাইটেড ছিল তার নানির সাথে দেখা করার জন্য। অনেক দিন পর তার নানির সাথে দেখা হচ্ছে। এর উপর আবার সে তার নতুন বেস্ট ফ্রেন্ড, তার নতুন পুতুলটিকে নিয়ে যাচ্ছে তার নানিকে দেখানোর জন্য, যেটা তার সব থেকে পছন্দের পুতুল ছিল। আমরা বুঝতে পারি তাদের পরিবার খুবই সুখী একটা পরিবার ছিল। তবে তারা তো জানতই না যে খুশি খুশি তারা যেখানে যাচ্ছে সেখানেই তাদের সকল সুখ বিসর্জন হতে চলেছে। এখন সারাদিন ড্রাইভ করে দিউয়ের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। দিউই হলো আলিয়ার মা, যে কিনা একা এই পাহাড়ি গ্রামে নির্জন বাড়িতে থাকে। তাই তো সাধারণভাবেই তাকে নিয়ে ভীষণ চিন্তিত থাকতো আলিয়া। বাড়িতে পৌঁছে তারা দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার। সেই সাথে বারবার ডাকার পরও দিউই কোনো রকম সাড়া দিচ্ছিল না। ফলে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। তখনই দরজায় হাত দিতেই তারা দেখতে পায় দরজা তো খোলা। এমনটি কখনো হয় না। তাই তো চিন্তিত অবস্থায় তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর দেখা যায় দিউই তার ঘরেও নেই। এই অন্ধকার পরিবেশে জেসমিনের অনেক ভয় লাগছিল। তাই আলিয়া তাকে রাকার সাথে পিছে থাকতে বলে। আর এরপর সে নিজে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় তার মাকে খুঁজতে। সামনের একটা ঘর থেকে রকিং চেয়ারে আওয়াজ হচ্ছিল, সেদিকেই তারা এগিয়ে যায়। অন্ধকারের মধ্যে কেউ একজন চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং দ্রুত এগিয়ে আসে লাইটের সুইচের দিকে। তারা একটু ঘাবড়ে গিয়েছিল। এমন সময় লাইট অন করতেই দেখা যায় এটাই হলো দিউই, অর্থাৎ আলিয়ার মা। তাকে এইভাবে সুস্থ স্বাভাবিক দেখে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচে। জেসমিন গিয়ে জড়িয়ে ধরে তার নানিকে। সন্ধ্যার দিকে দিউয়ের চোখ লেগে গিয়েছিল, যে কারণে সে পুরো বাড়িতে লাইট জ্বালাতে ভুলে গিয়েছে। এখন আলিয়ারা যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছিল, তাই দিউই তাদের জন্য জুসের ব্যবস্থা করে। ওই সময় রাকা চলে যায় লাগেজ আনতে। এখানে জেসমিন তার পছন্দের পুতুলের সাথে তার নানির পরিচয় করিয়ে দেয়। তখন দিউই আলিয়াকে তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করে। আলিয়া তার চাকরি নিয়ে খুশি ছিল।
এরই মাঝে রাকা সেখানে চলে আসে। আমরা জানতে পারি রাকা আসলে একজন কন্ট্রাক্টর, যে কারণে তার হাতে যখন প্রজেক্ট আসে তখনই সে কাজে যায়। বাকি সময় সে বাড়ি এবং জেসমিনের দেখাশোনা করে, অর্থাৎ সে সবসময় সাপোর্ট করে আলিয়াকে। এই ব্যাপারটা নিয়ে অনেক খুশি ছিল দিবি। এখন ওই রাতে জেসমিন দিবির সাথে ঘুমাবে, তাই তো তাকে নিয়ে রুমে চলে যায় দিবি। এদিকে আলিয়া এবং রাকা আলিয়ার ছোটবেলার রুমে চলে আসে। সেখানে আলিয়া রাকাকে বলে সে আগামী বছর তার মাকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে, অর্থাৎ শহরে তাদের কাছে নিয়ে গিয়ে সে রাখতে চাচ্ছে, যে ব্যাপারে রাকার কোনো সমস্যা ছিল না। সে সব সময় আলিয়াকে সব ব্যাপারে সাপোর্ট করত, যে কারণে আলিয়াও ভীষণ খুশি ছিল। এখন ওই দিন মাঝরাতের দৃশ্য আমরা দেখতে পাই। দিবির ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার পাশে জেসমিন নেই। সে একটু চিন্তিত হয়ে পড়ে, তাই তো সে বিছানা থেকে উঠে জেসমিনকে খুঁজতে আরম্ভ করে। রুমের বাইরে যেতেই সে জেসমিনের কণ্ঠ শুনতে পায়, যে কিনা কারোর সাথে কথা বলছিল। তবে সেদিকে এগিয়ে গেলে দিবি সেখানে কাউকেই দেখতে পায় না। সে জেসমিনকে ডাকতে থাকে এবং জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছে, তবে জেসমিন তো তার কথার কোনো সাড়াই দিচ্ছিল না। কাছে যেতেই দিবি দেখতে পায় তার সামনে বসে আছে তার পছন্দের পুতুলটি। এর মানে কি সে এতক্ষণ পুতুলের সাথে কথা বলছিল? তার নানি এখানে কিছুই বুঝতে পারে না। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে দিবি রান্নাঘরে বসে গতরাতের কথাই ভাবছিল। তখনই তাকে সাহায্য করতে আলিয়া সেখানে আসে। তখন দিবি তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার জন্য বাজার থেকে কিছু জিনিস এনে দিতে পারবে, কেননা দিবি জেসমিনের জন্য একটা স্পেশাল খাবার তৈরি করতে চাইছিল, আর ওই খাবার তৈরির জন্য এই জিনিসগুলোর প্রয়োজন ছিল। তখনই রাকা এলে আলিয়া তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন রাকা তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ওই জিনিসগুলো কেনার জন্য। পথে যাওয়ার সময় আলিয়ার চোখ পড়ে একজন লোকের দিকে। এই লোকটির নাম ছিল বাসরি। সে তাকে ডাক দিলে আমরা জানতে পারি বাসরি মূলত এই এলাকার সকল দাফনের কাজগুলো দেখাশোনা করে। ছোটবেলা থেকে আলিয়ার সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল, তাই তারা এখানে কুশল বিনিময় করে সেখান থেকে চলে যায়। ওই সময় আমরা বাসরির মুখে যেন এক চিন্তার ছাপ দেখতে পাই। এখন ওই সময় জেসমিনের সাথে বাড়িতে একা ছিল দিবি। সে যখন ডাইনিং টেবিল গোছাচ্ছিল তখন সে জেসমিনের কণ্ঠস্বর শুনতে পায়। সে আবারও কারোর সাথে কথা বলছিল, হাসি মজা খেলা করছিল। তাই তো সে জেসমিনকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে যায়। জেসমিন একা একটা ঘরে বসেছিল এবং সেখানে যেতেই হতবাক হয়ে যায় দিবি, কেননা অপর পাশ থেকে তার দিকে কেউ একজন পুতুলটি ছুঁড়ে দেয়। এটা দিবি লক্ষ্য করে। তাই তো সে এবার জেসমিনকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে খেলছে। জেসমিন উত্তরে বলে তার বান্ধবীর সাথে। দিবি সেদিকে এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে তো কেউই নেই, শুধুমাত্র ওই পুতুলটি। ফলে দিবি এবার বেশ ঘাবড়ে গিয়েছিল। তাই তো সে এবার আর জেসমিনকে একা ঘরে থাকতে দেয় না, বরং সে তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের সাথে নিয়ে যায়। এখন আমরা ওই গ্রামের একটা দোকানের দৃশ্য দেখতে পাই, যেখানে দোকানে এসেছিল এক প্রেগনেন্ট মহিলা, যার নাম সিরি। সিরির খুব শীঘ্রই ডেলিভারি হতে চলেছে, তাই সে খাবার নিতে এসেছে দেখে দোকানি তার সাথে কুশল বিনিময় করে। সে বেরিয়ে যেতেই সেখানে আলিয়ারা আসে। মাওয়ার নামক এই দোকানির সাথে আলিয়ার বেশ ভালো সম্পর্ক ছিল, ছোটবেলার বান্ধবী তারা, যে কারণে এতদিন পর দেখা হওয়ায় তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর তারা যখন জিনিসপত্র কিনছিল তখনই সেখানে মাওয়ারের মেয়ে চলে আসে। তার সাথে দেখা হয়ে আলিয়ার আরো বেশি ভালো লাগে। সেখান থেকে জিনিসপত্র নিয়ে তারা চলে আসে বাড়িতে, যেখানে নানির হাতের মজাদার খাবার খেয়ে খুশি হয়ে যায় জেসমিন। তারা বেশ ভালো একটা সময় কাটাচ্ছিল। খাওয়া শেষে জেসমিনকে নিয়ে রাকা সেখান থেকে উঠে যায়। তখন আলিয়া নিজের পরিকল্পনার ব্যাপারে দিবিকে বলে যে আগামী বছরই সে দিবিকে নিজের সাথে করে শহরে নিয়ে যেতে চায়। তবে দিবি এই ব্যাপারে একদমই রাজি ছিল না। প্রথমত সে এখানেই বড় হয়েছে, পুরো জীবন এই গ্রামেই কেটেছে, তাই সে তার শেষ জীবনটুকু এখানেই কাটাতে চায়। এছাড়া মৃত্যুর পর সে চায় এখানেই যেন তাকে দাফন করা হয়। মায়ের মুখে এই কথা শুনে আলিয়াও আর কথা বাড়ায় না। সে তার মাকে বলে পরবর্তীতে তারা না হয় এই ব্যাপারে আবারও কথা বলবে। আপাতত সে ঘরে এসে তার মেয়েকে পুরনো দিনের ছবিগুলো দেখাতে থাকে, যেখানে আলিয়া এবং তার মা দিবির ছবি ছিল। এখানে এই ছবিতে একটা লেকও দেখা যাচ্ছিল, যেটা দেখে জেসমিন অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ে। সে এই ব্যাপারে আলিয়াকে জিজ্ঞাসা করলে আলিয়া বলে ছোটবেলা থেকেই সে গ্রামের এই লেকের পাশে খেলে খেলে বড় হয়েছে, যা শুনে জেসমিন আরো বেশি কৌতূহলী হয় এবং বলে আগামীকালই যেন তার মা তাকে ওই লেকের কাছে নিয়ে যায়, সে সেখানে যেতে চায়। এই ব্যাপারে সে তার বাবার কাছেও পারমিশন নিয়ে নেয়। রাকাও এই ব্যাপারে রাজি হয়ে যায়, তবে তার জন্য সে শর্ত দেয় যে এখনই জেসমিনকে শুয়ে পড়তে হবে,
লেকের পাড়ে ঘুরতে যাওয়ার জন্য জেসমিনও তার বাবার কথা মেনে নেয়। পরদিন সকাল সকাল উঠে পড়ে জেসমিন। সে লেকের কাছে যাওয়ার জন্য এত বেশি এক্সাইটেড ছিল যে সকাল সকাল উঠেই রেডি হয়ে নেয়। ওই সময় রাকা এবং দিউই রান্না করছিল। সেখানে রেডি অবস্থায় জেসমিনকে দেখে রাকা বুঝতে পারে সে লেকে যাওয়ার জন্য রেডি হয়েছে। তাই সে জেসমিনকে বলে সে যেন দ্রুত লেক থেকে ফিরে আসে। তার বাবা তার জন্য খাবার রান্না করছে, তা না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। জেসমিনও তার কথা মেনে নেয় এবং তার মা আলিয়ার সাথে বেরিয়ে পড়ে। এখন তাদেরকে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে দিউই আবারও রান্নাঘরে ফিরে আসে, যেখানে সে রাকার রান্নার অনেক প্রশংসা করে। তখন রাকা দিউইকে জিজ্ঞাসা করে আলিয়া তাকে শহরে যাওয়ার ব্যাপারে কোনো কিছু বলেছে কিনা। দিউই তখন বলে সে কখনোই তাদের উপর বোঝা হতে চায় না। রাকা বলে দিউই কখনোই তাদের উপর বোঝা নয়, বরং তাদের মাথার উপর একটা ছায়ার মতো। সেও অনেক খুশি হবে যদি দিউই তাদের সাথে শহরে গিয়ে থাকে। দিউই বলে সে এই ব্যাপারে পরবর্তীতে ভেবে দেখবে। আপাতত ক্লান্ত হয়ে পড়ায় সে রেস্ট নিতে চলে যায়। অন্যদিকে জঙ্গলের পথ ধরে আমরা দেখতে পাই জেসমিনকে নিয়ে এগিয়ে যাচ্ছিল আলিয়া। তাদের সাথে জেসমিনের পছন্দের পুতুলটিও ছিল। মা মেয়ে খুবই আনন্দ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। জেসমিন এইভাবে মায়ের সাথে বেশি একটা সময় পায় না, যে কারণে সে আরো বেশি খুশি ছিল। তবে এরই মাঝে আলিয়ার কাছে কল আসে। দেখা যায় তার অফিসের বস আবারও কল করেছিল, যে কারণে আর্জেন্টলি আলিয়াকে এই কলটি রিসিভ করতে হয়। সে জেসমিনকে বলেও যে সে যেন বেশি দূর না যায়, আশেপাশেই থাকে। জেসমিনও তার কথা মেনে আশেপাশেই খেলতে থাকে। এখন আলিয়া কলে ব্যস্ত হয়ে পড়ে। তার এক ক্লায়েন্টের ব্যাপারে সে কথা বলছিল। অন্যদিকে জেসমিনকে দেখা যায় যে কিনা তার পুতুলটির সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যায়। এখন কথা বলার এক পর্যায়ে আলিয়া দেখতে পায় তার আশেপাশে কোথাও জেসমিন নেই। সে একটু অবাক হয় এবং জেসমিনকে ডাকতে থাকে। সে জেসমিনকে ডাকতে ডাকতে জঙ্গলের এই পথ ধরে সামনে এগিয়ে গিয়ে লেকের কাছে চলে আসে। তবে সেখানেও কোথাও জেসমিন ছিল না, ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে আশেপাশের সব জায়গায় জেসমিনকে খুঁজতে থাকে, চিৎকার করে ডাকতে থাকে তার মেয়ের নাম ধরে। তবে এতে কোনো লাভ হয় না, জেসমিনের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরই মাঝে পানির ভেতরে একটু শব্দ শুনতে পায় আলিয়া। সে সেদিকে এগিয়ে যায়। দৌড়ে গিয়ে দেখতে পায় সেখানে জেসমিনের পুতুলটি পড়ে আছে। পানির ভেতরে পুতুলটিকে দেখে আলিয়া কিছুই বুঝে উঠতে পারছিল না। সে সাহস করে হাত বাড়িয়ে পুতুলটি তুলে নেয়। ঠিক তখনই পানিতে ভেসে ওঠে জেসমিনের লাশ, যা দেখে আলিয়া পাগলের মতো পানিতে ঝাঁপ দেয় এবং দ্রুত জেসমিনকে পানি থেকে উপরে তুলে নেয়। সে তাকে ডেকে তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে, সাহায্যের জন্য আশেপাশে চিৎকার করতে থাকে। তবে এতে কোনো লাভ হয় না। জেসমিন তো ততক্ষণে মারা গিয়েছিল, ফলে কান্নায় ভেঙে পড়ে আলিয়া। ওই দিন রাতে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আমরা বাড়ির ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে আলিয়ার সামনে ছিল তার একমাত্র মেয়ে জেসমিনের লাশ, যার জানাজার গোসল এখন আলিয়াকেই করতে হবে। কোনো মায়ের জন্যই এই কাজটি করা সহজ না। অন্যদিকে ভেতরে আমরা দিউইকে দেখতে পাই, যে বাতি জ্বালিয়ে রাকার কাছে গিয়ে বসে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার কাছে ছিল না। রাকা তো জেসমিনকে নিজের শহরে নিয়ে গিয়ে দাফন করতে চাইছিল, তবে বাইরে যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল তাতে লাশ নিয়ে যাওয়া এত সহজ ছিল না। এর উপর আবার পাহাড়ি রাস্তা। এরই মাঝে সেখানে বাসরি এবং মাওয়ার চলে আসে। তারা দুজন মিলে জেসমিনের জন্য কাফনের কাপড় রেডি করতে থাকে। এদিকে বাইরে গিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে থাকে রাকা। তবে এই ঝড় বৃষ্টির মধ্যে গাড়িও ঠিকমতো ভাবে স্টার্ট নিচ্ছিল না, ফলে সে একদমই ভেঙে পড়ে। সে বুঝতে পারে জেসমিনকে এখানে মাটি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ফলে সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে কাঁদতে কাঁদতে কোনো মতে একমাত্র মেয়েকে গোসল করাচ্ছিল আলিয়া। জানাজার গোসল শেষে তার লাশকে কাফনের কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিকে ততক্ষণে রাকাও হার মেনে বাড়ির ভেতরে চলে এসেছিল। সে কি বলবে তাও বুঝে উঠতে পারছিল না। তখন দিউই বলে সে নিজেই জেসমিনের কবরের খেয়াল রাখবে, তারা যেন নিশ্চিন্তে তাকে এখানেই দাফন করে। রাকা অনেক বেশি ভেঙে পড়ে এবং এগিয়ে যায় তার স্ত্রীর কাছে। মা বাবা দুজনই কান্নায় ভেঙে পড়েছিল। তারা একজন আরেকজনের সাথে কথা বলার সাহস পর্যন্ত পায় না। এখন এরপর তারা সকলে সেখানে বসে দোয়া কালাম পড়তে শুরু করে। তবে আলিয়া এবং রাকা তখনও পর্যন্ত নিজেদের হুঁশে ছিল না। কাঁদতে কাঁদতে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এখন এই দোয়া কালামের মাঝখানে বাসরি হঠাৎ করেই চমকে ওঠে, যখন সে জেসমিনের লাশের এই ভয়ানক রূপ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল জেসমিন তার দিকে তাকিয়েই হাসছে। আশেপাশের আর কেউই এই ব্যাপারে লক্ষ্য করে না, যে কারণে সেও কাউকে কিছু বলে না।
এখন বৃষ্টি থামার পর দিবির বাড়ির পাশেই জেসমিনের দাফনের জন্য কবর খোঁড়া হয়। তাকে কবরে নামিয়ে বাসরি এবং রাকা মিলে দাফনের কাজ শেষ করে। আলিয়ার হাতে তখনও পর্যন্ত জেসমিনের ওই পছন্দের পুতুলটি। সকালের আলো ফোটা পর্যন্ত রাকা এবং আলিয়া সেখানেই থাকে। মেয়েকে কবরে রেখে তারা যেন এখান থেকে যেতেই পারছিল না। রাকা এখানে আলিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি আরও কিছুদিন এখানে থেকে যেতে চায়। তবে আলিয়ার মতে সে যদি এখানে আর একটু সময় বেশি কাটায় তাহলে হয়তোবা সে আর যেতেই পারবে না। তাই তারা দুজনই সিদ্ধান্ত নেয় যে আজই তারা এই গ্রাম থেকে চলে যাবে। ব্যাপারটাতে দিবি একটু অবাক হয়। সে তাদেরকে বলেও কিছুদিন এখানে কাটিয়ে যেতে, যাতে করে দিবি তাদের পাশে থাকতে পারে। তবে আলিয়া এবং রাকা রাজি হয় না। এখন মন খারাপ অবস্থায় তারা দুজন রওনা দেয় শহরের উদ্দেশ্যে। তিনজনে এসেছিল এই গ্রামে, এখন তারা দুজন হয়ে ফিরে যাচ্ছে একমাত্র মেয়েকে হারিয়ে। যে ব্যাপারটা তাদের জন্য অনেক বেশি কষ্টের ছিল। এখন যাওয়ার সময় পথে তাদের দেখা হয় বাসরির সাথে। রাকা এখানে বাসরিকে বলে দিবির দিকে খেয়াল রাখতে। ওই সময় বাসরি তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তাদের যদি কখনো কিছুর প্রয়োজন হয় তাহলে যেন তারা বাসরিকে মনে করে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। আলিয়া এবং রাকাও চলে যায় শহরের দিকে। ফলে বাড়িতে পুরোপুরি একা হয়ে যায় আবারও দিবি। দিবি বসে তার মায়ের সাথে তার ছবি দেখছিল এবং তার মায়ের বলা একটা কথা মনে করছিল। তার মাই মূলত ছোটবেলায় তাকে বলেছিল যে যাই কিছু হয়ে যাক না কেন সে যেন এই গ্রাম ছেড়ে বাইরে কোথাও না যায়, আর যখন সময় আসবে তখন যেন তাকে এই গ্রামেই দাফন করা হয়। সে এর কারণ জানত না, তবে সে তার মায়ের আদেশ পালন করছিল। এমন সময় আচমকা একটা শব্দ শুনতে পায় দিবি। এরকম অদ্ভুত শব্দ শুনে সে সেদিকে এগিয়ে যায়। কেউ এসেছে কিনা এটা বারবার জিজ্ঞাসা করতে থাকে, তবে কোনো সাড়া আসে না, বরং ওই শব্দই বারবার শোনা যাচ্ছিল। সে একটা দরজার কাছে পৌঁছাতেই আচমকা তার সামনে চলে আসে এক লম্বা পচং, যা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় দিবি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আলিয়াকে দেখতে পাই, যে কিনা বাড়িতে ফিরে আরো বেশি ভেঙে পড়েছিল। পুরো বাড়িতে ছিল জেসমিনের স্মৃতি, আর জেসমিন তাদের সাথে নেই। তারা দুজন একা বাড়িতে ফিরেছে, যে কারণে সে যেন কিছুতেই এই কষ্ট থেকে বের হতে পারছিল না। এদিকে গাড়ি থেকে লাগেজ বের করার সময় কান্নায় ভেঙে পড়ে রাকা, কেননা তার হাতে ছিল জেসমিনের লাগেজ, অথচ জেসমিন তাদের সাথে ছিল না। তবুও সে নিজেকে কোনো মতে সামলে লাগেজগুলো ভেতরে নিয়ে আসে। এদিকে আলিয়া চলে যায় জেসমিনের ঘরে, তবে সেখানে পুরোপুরিভাবে প্রবেশের মতো সাহস তার হয় না। কাঁদতে কাঁদতে সে ওই ঘর থেকে বেরিয়ে যায়। তখনই আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি। জেসমিনের ফেভারিট পুতুল, সেটা জেসমিনের ঘরেই ছিল, অথচ এটা তো আলিয়া এবং রাকা ওই কবরে রেখে এসেছিল। এটা এখানে আসবে কিভাবে? এখন ওই রাতে আমরা বাসরিকে দেখতে পাই, যে কিনা গ্রামের জঙ্গলের পথ দিয়ে একা একা যাচ্ছিল বাড়িতে। হঠাৎই তার পাশে আমরা ওই পচংকে দেখতে পাই, যেটা অনুভব করতে পারে বাসরি। তবে সে সাহস করে সেদিকে তাকায় না। এমন সময় অদ্ভুত কিছু একটা ঘটে, যে কারণে এবার সে পিছে ঘুরে তাকায়। তবে আশেপাশে তখন ওই পচং ছিল না, তবে কোনো এক অশুভ শক্তির উপস্থিতি সে সেখানে অনুভব করতে পারছিল, যে কারণে সে আবারও পিছে ঘুরে তাকায় এবং হতবাক হয়ে যায়, কেননা সেখানে সত্যি একটা লম্বা পচং দাঁড়িয়েছিল, যে কিনা ভয়ানকভাবে তার দিকে ঘুরে তাকায়। বাসরি আল্লাহর নাম নিয়ে বারবার তজমি পড়তে থাকে। এদিকে রুমে মেয়ের ছবি হাতে নিয়ে একা বসে কাঁদছিল রাকা। এরই মাঝে আলিয়া ঘরে আসে। আলিয়া নিজেও বুঝতে পারছিল না যে সে রাকাকে কি বলে সান্ত্বনা দিবে। এরই মাঝে তার ফোন বাজতে আরম্ভ করে। সে ফোনের দিকে এগিয়ে যেতেই রাকা এবার তার উপর চটে যায়। সে বলতে থাকে যে এই ফোনের কারণে সে আর কত কুরবানি দিবে, আর কার মৃত্যু হলে সে এবার নিজের কাজের ব্যাপারে ভাবা বন্ধ করবে। এখন সে কাজ করে কি বা করবে, কার জন্য কাজ করবে? সে জেসমিনের সাথে ওই লেকে গিয়েছিল, সেখানে গিয়ে সে কিভাবে নিজের ফোনকে প্রাধান্য দিল। এই সকল কথা শুনে আলিয়ার ভীষণ কষ্ট হয়। সে বলতে থাকে সে জেসমিনকে জন্ম দিয়েছে, সে নিজেও কখনো তাকে হারিয়ে নিজের জীবন পরিচালনার কথা ভাবতে পারে না। তবুও রাকার মতে আলিয়ার স্বার্থপর, যেটা শুনে আলিয়ার প্রচন্ড খারাপ লাগে, কেননা সে নিজের পুরো জীবনটাই দিয়ে দিয়েছে জেসমিনের জন্য। এখন একটা অ্যাক্সিডেন্টে, যেটার উপর তার কোনো নিয়ন্ত্রণই ছিল না, তার জন্য তাকে দায়ী করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তার মেয়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হচ্ছে, যে জিনিসটা সহ্য করা খুবই কঠিন ছিল, তাও আবার নিজের হাজবেন্ডের কাছ থেকে। ফলে সে প্রচন্ডভাবে ভেঙে পড়ে। রাকা সেখান থেকে বেরিয়ে যায়।
আলিয়া কাঁদতে কাঁদতে ফোনটি হাতে নিয়েই দেখতে পায় তার মা তাকে মেসেজ দিয়েছে। সেই মূলত এতক্ষণ তাকে কল করছিল। তার মা দিবি তাকে লিখেছিল যে জেসমিনের জন্য বেশি বেশি করে দোয়া করতে। তার কোনো একটা জিনিস অস্বাভাবিক লাগছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এই কথা শুনে আলিয়া আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। এখন অন্যদিকে আমরা দিবিকে দেখতে পাই, যে কিনা বাসরিকে বাড়িতে ডেকেছিল কথা বলার জন্য। সে বাসরিকে বলে যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, সে তার বাড়িতে পচং দেখেছে। যা শুনে বাসরিও একটু ঘাবড়ে যায়, কেননা সেও তো জঙ্গলের মাঝে পচং দেখেছিল। সে এই ব্যাপারটা দিবিকে বলে এবং বলে এই গ্রামের মধ্যে পচং দেখা মানে হলো অশুভ কিছু ঘটতে চলেছে। তখন দিবি জানায় যে তার নাতনি যতদিন থেকে এখানে এসেছে ততদিন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। তার মনে হচ্ছে এই বাড়িতে কোনো না কোনো সমস্যা আছে। ছোটবেলাতে তার মা যখন ছিল তখনও এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। সে বলে তার মায়ের মৃত্যুর কথা তার ওইভাবে স্পষ্ট কিছু মনে নেই, তবে তার মনে আছে বাসরি ওই দিন ওই স্থানে উপস্থিত ছিল। সে জানতে চায় যে ওই রাতে আসলে কি ঘটেছিল, যে রাতে তার মা মারা গিয়েছিল। বাসরি এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। দৃশ্য চলে আসে পরদিন সকালে। আমরা রাকাকে দেখতে পাই, যে কিনা আজও তিনজনের ব্রেকফাস্ট তৈরি করেছিল, আলিয়া, রাকা এবং জেসমিনের মৃত্যু সে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। এদিকে আলিয়াও রেডি হয়ে বেরিয়ে যায়। সে রাকার সাথে কোনো রকম কথা বলে না বা ব্রেকফাস্টও করে না। তাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে রাকাও হতাশ হয়ে পড়ে। এরই মাঝে সে দেখতে পায় সেখানে জেসমিনের ছোটবেলার চেয়ারে বসে আছে তার পছন্দের পুতুলটি, যেটা তারা জেসমিনের কবরে রেখে আসার সিদ্ধান্ত নিয়েছিল, যে কারণে রাকা বেশ অবাক হয়। অন্যদিকে আমরা আলিয়াকে দেখতে পাই, যে কিনা তার এক ডক্টর ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। সে একজন মানসিক রোগের ডক্টর ছিল। সে তার সামনে নিজের সব কষ্ট শেয়ার করে। সে চাইছিল সাহায্য নিতে, তবে তখন তার বান্ধবী তাকে বলে যে এইভাবে একা একা সেই কষ্ট থেকে বের হতে পারবে না, এর জন্য তার রাকার সাহায্যের প্রয়োজন। রাকা এবং তাকে একসাথে এই কষ্টের সাথে লড়াই করতে হবে, আর তাকেও এটা বুঝতে হবে যে রাকার জন্য এই কষ্ট একদমই সহজ নয়। সেও নিজের সন্তান হারিয়েছে, যে কারণে আলিয়াকেও রাকাকে বুঝতে হবে। তারা দুজন একসাথেই এই দুঃখ পার হতে পারবে। এখন বান্ধবীর এইভাবে বোঝানোর পর আলিয়া রাতে বাড়িতে ফিরে আসে, যেখানে রাকা অলরেডি সোফায় বসে তার জন্য অপেক্ষা করছিল। তার কাছে ছিল ওই পুতুলটি দেখিয়ে সে আলিয়াকে জিজ্ঞাসা করে যে আলিয়া এই পুতুলটি কেন নিয়ে এলো। তারা তো ঠিক করেছিল এই পুতুলটি ওই গোরস্থানে তারা রেখে আসবে। আলিয়া নিজেও জানতো না যে এই পুতুলটি এখানে কিভাবে এসেছে। সে তো রাকার সামনেই জেসমিনের কবরের কাছে এই পুতুলটি রেখে এসেছিল, তাহলে এটা এখানে কিভাবে এলো? তবে রাকা তো তখনও পর্যন্ত তাকেই দায়ী করে চলেছিল, যে কারণে আলিয়া তাকে বলে যে তাদের দুজনকে একসাথে মুভ অন করতে হবে, কিন্তু সে তাকে একা ফেলে দিচ্ছে। আর এভাবে দোষ দিতে থাকলে তারা একসাথে কখনোই আবারও জীবন শুরু করতে পারবে না। রাকাও এখানে তার কথাগুলো বুঝতে পারে। ওই সময় গ্রামে থাকা জেসমিনের কবরের দৃশ্য আমরা দেখতে পাই। কবরের মাটিগুলো আপনা আপনি সরছিল। পোকামাকড়ে ভর্তি এই কবরের মধ্যে আমরা জেসমিনকে দেখতে পাই, যার লাশটি ছটফট করতে আরম্ভ করে। লাশটি যেন জেগে উঠেছিল। ছটফট করতে করতে ভয়ানক রূপের এই লাশটি নিজের হাত বের করে এবং এক ভয়ানক হাসি আমরা শুনতে পাই জেসমিনের কণ্ঠে। ওই সময় এই গ্রামের একজন প্রেগনেন্ট মহিলা সিরিকে আমরা দেখতে পাই, যাকে আমরা মাওয়ারের দোকানে দেখেছিলাম। তার প্রসব বেদনা উঠেছিল, সে ব্যথায় ছটফট করছিল। তখন তার হাজবেন্ড তাকে বলে একটু শক্ত হতে, সে এখনই ধাত্রীকে ডেকে আনবে। এই কথা বলে সে সিরিকে একা রেখে বাড়ি থেকে বেরিয়ে যায় ধাত্রীকে ডাকার জন্য। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। সিরি ব্যথায় কাঁদছিল। এরই মাঝে তার মনে হয় সামনের ঘর থেকে একটা গুংরানির আওয়াজ। হঠাৎ করেই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। সিরি তো উঠে গিয়ে দেখতেও পারছিল না যে কি হচ্ছে, কেউ বাড়িতে ঢুকেছে কিনা। এরই মাঝে তার ব্যথা বেড়ে যায়। হঠাৎই তার পায়ের কাছ থেকে কেউ একজন উপরে উঠে আসে। দেখা যায় এটি ছিল জেসমিনের এই ভয়ানক রূপ দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল সিরি। তখনই জেসমিন ভয়ানকভাবে তার উপর হামলা করে। সে ভয়ানকভাবে তার পেট ফেরে ফেলতে আরম্ভ করে, যা দেখে চিৎকার করতে থাকে সিরি। চারিদিকে রক্ত ছিটতে থাকে এবং আমরা দেখতে পাই সিরি এভাবেই মারা যায়। একই রাতে আমরা আলিয়াকে ওয়াশরুমে দেখতে পাই, যেখানে বেসিংয়ের সামনে সে দাঁড়িয়েছিল এবং জেসমিনের কথাই ভাবছিল। নিজেকে কিছুটা সামলে সে মুখে পানি দিতেই হঠাৎ করে সে দেখতে পায় সে পৌঁছে গিয়েছে ওই লেকের কাছে,
যেখানে পানির ভেতর থেকে জেসমিন তার সাহায্য চাচ্ছিল। সে পানির কাছে এগিয়ে যেতেই জেসমিনের এক ভয়ানক রূপ পানি থেকে বেরিয়ে আসে এবং তাকে টেনে নিয়ে যায় পানির ভেতরে। সে লেকের ভেতরে পড়ে গিয়েছিল, অথচ সে পুরো ভেজা অবস্থায় নিজের বিছানায় এসে পড়ে। চমকে ঘুম ভেঙে যায় রাকার। সে বুঝতে পারছিল না যে এইমাত্র আলিয়ার সাথে কি হয়েছে। আলিয়া নিজেও বুঝতে পারছিল না, তবে সে এটুকু বুঝতে পেরেছিল যে জেসমিনের আত্মার তার সাহায্যের প্রয়োজন। তার মেয়ের আত্মা তার কাছে সাহায্য চাইছে। এটা জানার পর সে ঘরে বসে কিছুতেই থাকতে পারবে না। সে তখনই চাচ্ছিল রাকার সাথে জেসমিনের কবরের কাছে যেতে, তবে রাকা তাকে বোঝাতে থাকে যে জেসমিন তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। সে হয়তোবা মেনে নিতে পারছে না, এজন্যই এমনটি মনে হচ্ছে। তখন আলিয়া বলে তার কাপড় ভেজা কেন, বা ওই পুতুলটিও তাদের সাথে এখানে এলো কিভাবে। এর কি কোনো জবাব আছে রাকার কাছে? যদি সে এর কোনো উত্তর না দিতে পারে, এর মানে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা হচ্ছে। যদি রাকা তার সাথে না যেতে চায়, তাহলে সে একাই যাবে। কথা বলে সে ওই রুম থেকে চলে যায়। পরদিনে আমরা দেখতে পাই আলিয়াকে নিয়ে রাকা রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে। তবে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। রাতের বেলা তারা যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় জানাজা যাচ্ছে, অর্থাৎ সিরির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল দাফনের জন্য, যাদের সাথে বাসরিও ছিল। সে রাকাদেরকে এইভাবে গ্রামে ফিরতে দেখে একটু অবাক হয়। এদিকে আলিয়া রাকাকে বলতে থাকে দ্রুত জেসমিনের কবরের কাছে নিয়ে যেতে। বাড়িতে পৌঁছে তারা এক মুহূর্ত দেরি করে না, বরং তারা বাড়ির ভেতরে না ঢুকে সরাসরি চলে যায় কবরের কাছে। তাদের বাড়ির আঙিনাতেই এই কবর ছিল। কবরের কাছে যেতেই বাবা মা হতবাক হয়ে যায়, কেননা মেয়ের কবরটি খোঁড়া রয়েছে। এগিয়ে যেতেই তারা দেখতে পায় সেখানে তাদের মেয়ের লাশ নেই। ফলে তারা আরো বেশি ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে ভেতরে চলে আসে। তারা সরাসরি চলে যায় দিবির কাছে, যে কিনা তখনও তার মা এবং নিজের ছবি হাতে বসেছিল। আলিয়া গিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই এখানেই খোলে আসল রহস্য। তাদেরকে সব ঘটনা খুলে বলে দিবি। সে বলে ওঠে তার মানে ওই অভিশাপ সত্যি ছিল। আলিয়া অবাক হয়ে যায়। তখন দিবি বলতে শুরু করে তার মায়ের মৃত্যুর ওই রাতের ঘটনা। মূলত গ্রামবাসীরা এসেছিল তার মাকে শেষ করে দিতে, কেননা তাদের ধারণা দিবির মা কালো জাদু করে। দিবির বয়স তখন মাত্র 7 বছর। সেই সবের কিছুই বুঝছিল না। সে তো তার মতো বসে খেলছিল। তবে বাইরে চিৎকার চেঁচামেচি শুনে তার মা সবটা বুঝতে পেরেছিল। তাই তো সে এখানে দিবিকে বলেছিল যে সে যেন এই গ্রাম ছেড়ে কখনো বাইরে না যায় এবং সময় আসলে তাকে যেন এই গ্রামেই দাফন করা হয়। কথা বলে সে রুমের বাইরে আসে গ্রামবাসীর মুখোমুখি হওয়ার জন্য, কেননা গ্রামের লোকেরা অলরেডি তার বাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছিল। সে বাইরে বের হতেই গ্রামবাসীরা চুপচাপ হয়ে যায়। তখনই ভিড়ের মধ্য থেকে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে আসে একজন লোক এবং বলতে থাকে এই বাচ্চার মৃত্যু হয়েছে দিবির মায়ের জন্য। তার কালো জাদুর জন্যই এই বাচ্চা মারা গিয়েছে। ফলে সকলে মিলে চিৎকার করতে থাকে যে তারা দিবির মাকে মেরে ফেলবে। ভেতর থেকে দিবি এই সকল কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তবে তার মা তো তাকে বাইরে আসতে নিষেধ করেছিল, যে কারণে সে বাইরে যায় না। এখানে দিবির মা সকলকে উদ্দেশ্য করে বলে তাকে যে দোষ দেওয়া হচ্ছে সেই দোষ সঠিক নয়। সে কোনো কালো জাদুকারী নয়। তারা তাকে মেরে ফেলতে পারে, তবে তার বংশ শেষ করতে পারবে না। গ্রামবাসীর এই পাপের জন্য সে তাদেরকে অভিশাপ দিচ্ছে যে তার বংশের যাকেই এই মাটিতে দাফন করা হোক না কেন, মৃত্যুর পর সে ফিরে আসবে এবং গ্রামবাসীর প্রতি প্রতিশোধ নিবে, যাতে করে প্রত্যেকে তার অপকর্মের শাস্তি পায়। কথা বলেই সে নিজের গলা কেটে নিজেকে শেষ করে দেয়। বাসরিও তখন ছোট ছিল এবং তার সামনেই এই সকল ঘটনা ঘটেছিল, যার কাছ থেকে সবটা জানতে পেরেছিল দিবি। এটা জানার পর সে বুঝতে পেরেছে যে এই গ্রামে দেওয়া তার মায়ের অভিশাপ সত্যি হয়েছে। তাদের বংশের প্রথম বাচ্চা যে কিনা জেসমিন ছিল, তাকে এই মাটিতে দাফন করা হয়েছে, যার ফলে এখন সে জেগে উঠেছে এবং গ্রামবাসীদের উপর আক্রমণ করছে। সে সিরিকে মেরে ফেলেছে। আলিয়া বুঝতে পারছিল না যে এখন এই জিনিস আটকানোর জন্য তাদের কি করা উচিত। এরই মাঝে সেখানে বাসরি চলে আসে এবং বলে এই সব কিছু আটকানোর জন্য তাদের জেসমিনের লাশকে এই গ্রামের বাইরে প্রপারভাবে দাফন করতে হবে। এভাবেই তার আত্মা মুক্তি পাবে। তা না হলে যে জিন দিবির মায়ের অভিশাপ বহন করে নিয়ে বেড়াচ্ছে, সে জেসমিনের লাশকে ছাড়বে না। লাশকে কাজে লাগিয়ে সেই তাণ্ডব চালিয়ে যাবে গ্রামবাসীদের উপর। তাই তো আর কারো জীবন নেওয়ার আগেই তাদের দ্রুত এই ব্যাপারে কোনো না কোনো ব্যবস্থা করা উচিত। তাদের দ্রুত জেসমিনকে খুঁজে বের করতে হবে। এই উদ্দেশ্যে তখনই বেরিয়ে যেতে চলেছিল দিবি, রাকা এবং বাসরি।
আলিয়া তাদের সাথে যেতে চাইলে দিউই তাকে নিষেধ করে। তার মতে তার এখন বাড়িতে থেকে জেসমিনের জন্য দোয়া করা উচিত, কারণ মা হওয়ায় তার দোয়া সব থেকে বেশি কাজে লাগবে। এর উপর আবার এখন যে জেসমিনকে তারা খুঁজতে চলেছে সে আগের জেসমিন নয়। তাকে এইভাবে দেখে আলিয়া কিছুতেই সহ্য করতে পারবে না, তাই তাকে নিজেকে স্ট্রং করতে হবে এবং এখানে থেকে জেসমিনের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। বাসটি বের হওয়ার আগে তাকে একটা বই দিয়ে যায়, যাতে করে সে এই বই থেকে দোয়া পড়তে পারে। অন্যদিকে ওই সময় আমরা আলিয়ার বান্ধবী মাওয়ারকে দেখতে পাই, যে কিনা দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিল। এমন সময় সে কোনো একটা আওয়াজ শুনতে পায়। তার মনে হয় তার মেয়ে হয়তোবা চিৎকার করে উঠেছে, তাই সে দৌড়ে চলে যায় তার বাড়িতে, যেটা দোকানের পাশেই ছিল। সে সরাসরি চলে যায় তার মেয়ের ঘরে। সেখানে বিছানার উপর চাদর মুড়ি দিয়ে তার মেয়ে বসেছিল। মাওয়ার তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তবে ভয়ে মেয়েটি তো কিছুই বলতে সাহস পাচ্ছিল না। সে প্রথমে চোখ দিয়ে ঘরের এক কোণে ইশারা দেয়, তবে সেখানে কিছুই ছিল না, যে কারণে এবার মাওয়ার তার কাছে গিয়ে বসে এবং তার কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন মেয়েটি তাকে চুপ করতে বলে এবং বিছানার নিচে ইশারা দেয়। মাওয়ার এবার চেক করার জন্য বিছানার নিচে দেখতেই চমকে ওঠে, কেননা সেখানে তো তার মেয়ে ছিল। তার মেয়ে এখানে তাকে চুপ করতে বলে এবং বলে বিছানার উপর একটা শয়তান বসে আছে। ফলে মাওয়ার এবার বেশ ঘাবড়ে যায়। তার মেয়ে যদি এখানে থেকে থাকে তাহলে বিছানার উপর সে কাকে দেখেছে, এটাই চেক করার জন্য সে উপরে উঠতেই আচমকা জেসমিনের শরীরে থাকা ওই শয়তান জিন তার উপর হামলা করে। সে ছটফট করতে থাকে। মাওয়ারের মেয়েটা বিছানার নিচ থেকে তার মাকে ডাকতে থাকে, তবে তার কিছু করার ছিল না। সেখানেই ওই জিন তাকে মেরে ফেলে। এদিকে বাড়িতে বসে একা একা দোয়া পড়ছিল আলিয়া। সে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছিল তার মেয়ের জন্য। এর মাঝে সে জেসমিনের কান্নার কণ্ঠ শুনতে পায়, যে কিনা আলিয়াকে ডাক দেয়। তার এই কান্নার ডাক যেদিক থেকে আসছিল সে সেদিকে এগিয়ে যায়। দেখা যায় পচঙের পায়ের ছাপ, যেটা একটা রুমের ভেতরে চলে গিয়েছে। সে সাহস করে ওই রুমের দরজা খোলে। পুরো ঘরের মধ্যে কেউই ছিল না। সে জানালার কাছে চলে আসে। এমন সময় তার ঘাড়ে ব্যথা হতে শুরু করে। তখনই সে আয়নার রিফ্লেকশনে জেসমিনের পছন্দের ওই পুতুলটিকে দেখতে পায়। এটা এখানে এলো কিভাবে, এটা ভেবে অবাক হয়ে আলিয়া তার কাছে চলে যায় এবং পুতুলটি হাতে তুলে নেয়। তখনও জেসমিনের কণ্ঠ শোনা যাচ্ছিল, যে কিনা অনবরত আলিয়াকে ডেকেই চলেছিল। তাই পুতুলটি হাতে নিয়ে আলিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ওই কণ্ঠ অনুসরণ করতে থাকে। আশপাশ থেকে কোনো পচঙের চলার আওয়াজ শোনা যাচ্ছিল, যেটা ফলো করতে করতে সে চলে আসে জেসমিনের কবরের কাছে। সেখানে আসতেই সে দেখতে পায় কবরটি খোঁড়া, তবে তার ভেতরে তখনও কাঠের অংশটি ঠিকঠাক আছে, যেখানে কেউ একজন ভেতর থেকে কাঠটি খোলার চেষ্টা করছে, অর্থাৎ বারবার ধাক্কা দিচ্ছে। এটা দেখে আলিয়া সেখানে বসে পড়ে এবং চোখ বন্ধ করে তার মেয়েকে ডাকতে থাকে। সে মনে মনে তার মেয়েকে বলতে থাকে যে সে কোথায় আছে। তখনই পিছ থেকে তার মেয়ে তাকে ডাক দেয়। পিছে ঘুরতেই সে দেখতে পায় জেসমিন দাঁড়িয়ে আছে। তাকে এইভাবে দেখে মনের ভেতরে শান্তি পায় আলিয়া। তবে এটা জেসমিনের শরীর ছিল না, বরং জেসমিনের আত্মা ছিল। তার শরীর তো তখন ওই জিনের বশে, যে কিনা ভয়ানকভাবে ওই কবর থেকে উঠে আসে এবং গলা চেপে ধরে নিজেরই মা অর্থাৎ আলিয়ার। সে তার বারবার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে সে তার মা। এটা বলতে বলতেই আলিয়ার হাত থেকে ওই পুতুলটি নিচে পড়ে যায়। সাথে সাথে তাকে ছেড়ে দেয় জেসমিন। এদিকে ততক্ষণে রাকারাও সেখানে পৌঁছে গিয়েছিল। তাকে দেখে আলিয়া তাকে তার মেয়ের ব্যাপারে বলতে লাগলে রাকা বলতে থাকে এটা তাদের মেয়ে নয়, বরং শয়তান জিন। একথা বলতেই ওই জিন এবার আবারও আলিয়ার গলা চেপে ধরে। তাকে আটকানোর জন্য রাকা এগিয়ে যেতে গেলে সে রাকার গলাও চেপে ধরে এবং তাকে হাওয়ায় তুলে নেয়। এরই সাথে সে আলিয়াকে নিয়েও নিজে হাওয়ায় ভাসতে আরম্ভ করে। এই ভয়ানক ঘটনার মাঝখানেই সেখানে চলে আসে বাসরি। এই ভয়ানক দৃশ্য দেখে দ্রুত রুকিয়া পড়তে আরম্ভ করে, যার ফলস্বরূপ ওই জিন আলিয়া এবং রাকাকে ছেড়ে দেয়। তারা নিচে এসে পড়ে এবং ওই জিন নিজে গায়েব হয়ে যায়। বাসরি ওই জিনকেই খুঁজতে থাকে। এদিকে আলিয়াকে সামলানোর চেষ্টা করতে থাকে রাকা। আলিয়া তখনও পর্যন্ত মেনে নিতে পারছিল না যে এটা তাদের মেয়ে নয়, বরং এক শয়তান জিন। এরই মাঝে জেসমিন হামলা করে বাসরির উপর। রুকিয়ার মাধ্যমে সে কোনো মতে জেসমিনকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে আলিয়াকে কিছুতেই ধরে রাখা যাচ্ছিল না। দিউই এসে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করতে থাকে, তবে আলিয়ার মন তো কিছুতেই মানছিল না।
এদিকে বাসরি অনেক চেষ্টার পর ফাইনালি জ্যাসমিনের শরীরকে শান্ত করতে পেরেছিল। সেভাবে সব হয়তোবা ঠিক হয়ে গিয়েছে, তাই সে সেখান থেকে চলে আসছিল। এমন সময় পেছনে উঠে বসে জ্যাসমিন, যা দেখে চিৎকার করতে শুরু করে আলিয়ারা। তবে সে কিছু বুঝে ওঠার আগেই বাসরির ওপর হামলা করে জ্যাসমিনের ভেতরে থাকা ওই জিন। তবুও বাসরি কোনো মতে ওই জিনের হাত থেকে নিজেকে মুক্ত করে তার মাথায় হাত রেখে দোয়া কালাম পড়া আরম্ভ করে এবং বাকিদেরকেও বলে তার এই কাজে সাহায্য করতে। বাকিরাও নিজ নিজ জায়গা থেকে দোয়া পড়তে থাকে, যার ফলস্বরূপ এবার ওই জিন বাধ্য হয় জ্যাসমিনের শরীর ছেড়ে বেরিয়ে যেতে। অভিশাপ কেটে যায়, জ্যাসমিনের শরীর মাটিতে লুটিয়ে পড়ে। সকলে ছুটে যায় তার কাছে। বাসরি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে। এদিকে পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছিল। এক সন্তানকে হারানোর কষ্ট তারা দ্বিতীয়বার পাচ্ছিল। এখন এরপর পরদিনের দৃশ্য আমরা দেখতে পাই। পরদিন সকালেই এই গ্রামের বাইরে নিয়ে গিয়ে একটা গণকবরস্থানে জ্যাসমিনের লাশকে কবর দেওয়া হয়। দাফন শেষে সকলে সেখান থেকে চলে গেলেও তারা চারজন সেখানেই ছিল। আলিয়া তার মেয়েকে শেষ বিদায় জানায়। সে তার পছন্দের পুতুলটি ওই কবরে রেখে দেয়। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।